সবাইকে আজকের লাইভ ক্লাসে শুভেচ্ছা। সবাই তাড়াতাড়ি ক্লাসে প্রবেশ করেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের লাইভ ক্লাস শেয়ার করা হয়েছে, সবাই সেখান থেকে ক্লাসে প্রবেশ করেন। সবাই তাড়াতাড়ি ক্লাসে প্রবেশ করেন, আমাদের হাতে সময় খুবই কম, আর মাত্র কয়েকদিন। চিন্তা ভাবনা শুরু করে দিন, বই পড়ায় মনোযোগ দিন। সবাই দলে দলে পদোন্নতি পরীক্ষায় যোগ দিন, কারণ যারাই পাশ করবে তারাই প্রমোশন পাবে। এরকম একটা দারুণ একটা সম্ভাবনা কিন্তু আপনাদের জন্য হাতছানি দিচ্ছে। গত বছর যেমন যারাই পাশ করছে সবাই প্রমোশন পেয়ে গেল, আগামী বছরও দেখবেন যারাই পাশ করবে এবছরের পরীক্ষায় 27 সালে সবাই প্রমোশন পেয়ে যাবে। আপনারা সবাই ভালো আছেন? এতদিন তো আপনাদের সাথে অনেকেই অনেক পিআরবি করছে, আপনি কিছুই বোঝেন নাই, হা করে দাঁড়াইছিলেন, খালি বলছেন এত পিআরবি করে কেন, এত পিআরবি কেন করে। এখন এমন একটা সময় আসছে, আপনি নিজে এখন পিআরবি জানবেন এবং আপনি মানুষের সাথে পিআরবি করতে পারবেন। পিআরবিতে 1290টা বিধি, এতগুলো আমরা পড়ার সময় নাই, প্লাস এতগুলো দরকারও নাই। আমরা গুরুত্বপূর্ণগুলো শুধু পড়িয়ে দিব লিখিত পরীক্ষা এবং এমসিকিউর জন্য। তবে দুই একটি এমসিকিউ হয়তো আসতে পারে যেটা আমাদের কাছে একটু অস্বাভাবিক মনে হতে পারে। আমাদের এমসিকিউ টার্গেট হচ্ছে 30। কেউ যদি 50-এ 50 পায় সেও পাস, আর যদি কেউ 30 পায় সেও কিন্তু পাস, একই কথা। আমাদের মেইন ফোকাস হচ্ছে লিখিত পরীক্ষায়। এমসিকিউতে আপনি 50 পাইলেন, 50-এ 50, কিন্তু আপনি লিখিত পরীক্ষায় ফেল করলেন, তাহলে কি রেজাল্ট কি? কাজ হবে না। এমসিকিউতে 30 পাইলেন, টাই পাস করলেন, কিন্তু লিখিততে আপনি ভালো সিরিয়ালে থাকলেন, প্রমোশন পাইলেন। ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সাক্ষ্য আইনের অডিও রেকর্ড দেওয়া হয়েছে, এটা মাঝে মাঝে প্রতি সপ্তাহে একবার শুনলেই হবে। দুঃখিত, কারেন্ট চলে গেছে, সবাই একটু অপেক্ষা করেন। তাহলে আমরা
পিআরবির কিছু গুরুত্বপূর্ণ বিধি পড়েছিলাম। পিআরবির এক বিধিতে 10টা ক্লোজ আছে বা পয়েন্ট আছে। মোস্ট ইম্পর্ট্যান্ট 1-2 কনস্টেবল থেকে আইজিপি স্যার পর্যন্ত প্রত্যেকে সবাই অফিসার বলে গণ্য হবে। 1-3 অধস্থন পুলিশ অফিসার, কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত সবাই হচ্ছে অধস্থন পুলিশ অফিসার। 1-4 নিরস্ত্র পুলিশ অফিসার। 1-6তে সশস্ত্র ইন্সপেক্টরগণ, আড়াই স্যারের পিআরবিও সেটা 1-6। 1-7 রিজার্ভ অফিসার। 5 হচ্ছে ফাঁড়ি, ক্যাম্প, টাউন আউটপোস্ট। 8 হচ্ছে পিআরবি, 8 হচ্ছে র্যাঙ্ক ব্যাচ সমূহ। 24 পুলিশ অফিসারের বিরুদ্ধে মামলা হলে কি করণীয়? থানার ওসি স্যার সেটাকে ডিসি স্যারের নিকট প্রেরণ করবে। জেলা ম্যাজিস্ট্রেট স্যার নির্ধারণ করবে এটার বিরুদ্ধে এটার জন্য তদন্ত করা হবে কিনা। জেলা ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে তদন্ত করার দরকার আছে তাহলে তদন্ত করবে, একজন পুলিশ অফিসারকে দিয়ে তদন্ত করাবে। আর যদি দেখে যে ঘটনাটা তুচ্ছ কিন্তু আমলযোগ্য, তাহলে কি করবে? এটার জন্য বিভাগীয় তদন্তই যথেষ্ট, তখন বিভাগীয় মামলা রুজু করা হবে। মোস্ট ইম্পর্টেন্ট 30 থেকে 35 পর্যন্ত। 30 বিধিতে বলা হয়েছে পুলিশ অফিসার আদালত ও ম্যাজিস্ট্রেটের সাথে ভালো সুসম্পর্ক রাখবে, তাদেরকে সম্মান প্রদর্শন করবে এবং সুসম্পর্ক রাখবেন। 30 বিধিতে বলা হয়েছে সুসম্পর্ক রাখবে আদালত এবং ম্যাজিস্ট্রেটগণের সাথে। এরপরে 31 পাবলিক প্রসিকিউটরের সাথে সুসম্পর্ক রাখবে। 32 ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারের সাথে সুসম্পর্ক রাখবে। 33 হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, জনসাধারণের প্রতি আচরণ। জনসাধারণের সাথে পুলিশ অফিসার কেমন আচরণ করবে? কি জনসাধারণের কাছে টাকা দাবি করবে, নাকি ঘুষ দাবি করবে, খারাপ আচরণ করবে, গ্রেপ্তার করার ভয় দেখাবে, নাকি আসামিকে নির্যাতন করবে? তাহলে পিআরবি 33 বিধিতে বলা হয়েছে জনসাধারণের সাথে পুলিশ অফিসার 33 ক্লোজ ক ভালো ব্যবহার করবে, কারণ জনগণের শ্রদ্ধা, শুভেচ্ছা ও সহযোগিতা ছাড়া পুলিশের পক্ষে ভালোভাবে সাফল্য অর্জন করা, অর্থাৎ কাজে সাফল্য অর্জন করা সম্ভব নয়। তাই আপনার জনগণের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদের সাথে ভালো যোগাযোগ রাখতে হবে, কারণ আসামি গ্রেপ্তার, মাদক উদ্ধার, যে কোনো কিছু সহযোগিতা আপনার এই জনগণ করে থাকবে। তাই জনগণের সাথে আমাদের ভালো ব্যবহার করতে হবে। 33 ক্লোজ ক। আর 33 ক্লোজ খতে বলা হয়েছে খারাপ আচরণ, রূঢ়তা, বদমেজাজ, নিষ্ঠুরতা প্রদর্শন করা যাবে না। তাহলে কেউ যদি খারাপ আচরণ করে তাহলে তার শাস্তির ব্যবস্থা করতে হবে। 33-এর খ। আর 33-এর গতে হচ্ছে, গরুর গতে হচ্ছে, কেউ যদি অভ্যাসগতভাবে, অর্থাৎ বারবার যদি জনসাধারণের সাথে খারাপ আচরণ করে তাহলে তার পদোন্নতির জন্য সুপারিশ করা হবে না। 34-এ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারদের সাথে কি করবে? ভালো যোগাযোগ এবং সুসম্পর্ক রাখতে হবে। 35-এর খ। আমাদের যিনি আছেন আইজিপি স্যার, ইন্সপেক্টর জেনারেল অফ বাংলাদেশ পুলিশ, যারা ক্লাসে আছেন আইজিপি, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, আইজিপি স্যারকে বাংলায় কি বলা হয়
সবাই একটু কমেন্ট করে লেখেন, দেখি কে কি পারেন। আপনার পুলিশ প্রধানকে বাংলায় কি বলা হয়? তাহলে 35-এর খতে বলা হচ্ছে, এই আইজিপি স্যার বাংলাদেশের যে কোনো জায়গায় 3টি ক্ষেত্রে, এই আইজিপি স্যার বাংলাদেশের যে কোনো জায়গায় 3টি ক্ষেত্রে, এক হচ্ছে অপরাধ নিয়ন্ত্রণ, 2 হচ্ছে অপরাধের তথ্য উদ্ঘাটন, আর 3 হচ্ছে আসামিকে গ্রেপ্তারের উদ্দেশ্যে বাংলাদেশের সর্বত্র একজন ম্যাজিস্ট্রেটের পূর্ণ ক্ষমতা প্রয়োগ করতে পারবেন আইজিপি স্যার। 35-এর খ। এবারে 53-তে পড়েছিলাম এসআর মামলা, স্পেশাল রিপোর্ট কেস, এসআর মামলা। এসআর মামলা কোনগুলো? বিশাল একটা ঘটনা, এটা চাঞ্চল্যকর, যেমন রামিসা হত্যা মামলা, এটা একটা চাঞ্চল্যকর, শোরগোল পড়ে গেছে, একদম সারা বাংলাদেশে ভাইরাল। সো এই ধরনের শিথিল চুরি, খুনসহ ডাকাতি, জোড়া খুন, দলবদ্ধ ধর্ষণ, আলোচিত ঘটনা, কোনো পুলিশ অফিসার জড়িত আছে এমন ঘটনা, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জড়িত আছে এমন ঘটনা, দিস টাইপস অফ, এই ধরনের যত ধরনের গুরুত্বপূর্ণ মামলা আছে, সেই মামলাটা থানায় রুজু হওয়ার পরে থানার ওসি স্যার এসপি স্যারকে জানানোর পরে এসপি স্যার যদি এই মামলাটাকে বিশেষ মামলা হিসাবে ঘোষণা করে, তাহলে সেটা হয়ে যায় এসআর মামলা বা বিশেষ প্রতিবেদন মামলা। 53 ধারায়, 53 বিধিতে। আর পড়ছিলাম আমরা 66, থানায় যত মামলা হয় সমস্ত মামলার ডকেটটা কিন্তু গিয়ে কোর্টে দেওয়া হয়। সেখানে কোর্টে আমাদের পুলিশ আছে, সিআই আছে, কোর্ট ইন্সপেক্টর, সিএসআই আছে, কোর্ট সাব ইন্সপেক্টর, জিআরও আছে, জেনারেল রেজিস্ট্রার্ড অফিসার। এই ধরনের লোকেরা কিন্তু মামলা পরিচালনা করে। কোর্টে মামলাটা যাওয়ার পর এই কোর্ট সাব ইন্সপেক্টর বা কোর্ট ইন্সপেক্টর মামলাটা পরিচালনা করে। তো 66 বিধিতে বলা হয়েছে, ম্যাজিস্ট্রেট একটা মামলা প্রত্যাহারের জন্য নির্দেশ দিয়েছে সিআইকে অথবা সিএসআইকে। ম্যাজিস্ট্রেট দেওয়ার পরেও এই সিআই বা সিএসআই এসপি স্যারের অনুমতি ব্যতীত সেই মামলা প্রত্যাহার করবে, নয় রস্বীকারে না। আপনারা আইজিপি স্যারকে বাংলায় কি বলে সেটা পারতেছেন না, কমেন্ট করতেছেন না, এটার মানেটা কি? আপনি কি পুলিশ প্রধান, আপনার ইউনিট অর্থাৎ আপনার যে বাহিনীর প্রধানকে বাংলায় কি বলে সেটা পারেন না? একমাত্র এমএসটি রিপা আক্তার খুবই স্মার্ট, ব্রিলিয়ান্ট, মেধাবী, মায়াবী, বিউটিফুল, সে ইন্টেলিজেন্ট, সে একমাত্র পারছে। এখন আজকে আমরা চমৎকার গুরুত্বপূর্ণ কিছু বিষয় শিখব। আপনি ক্লাস থেকে যাবেন না। প্রত্যেকে আমরা প্রথমে কার্যবিধি, দণ্ডবিধি এবং সাক্ষ্য আইন পড়ানো হয়ে গেছে। এই 3টা আইনের এমসিকিউ প্র্যাকটিস করবেন এবং গাইডে যত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো প্র্যাকটিস করবেন, ধারাবাহিকভাবে পড়তে থাকবেন, তাহলে এই আইনগুলো আপনার আয়ত্ত হয়ে যাবে। আমাদের পরীক্ষার বেশি সময় নেই, আমি এই পিআরবি পড়াইয়ে আপনাদের প্র্যাকটিস গ্রুপ খুলে দেব, সেখানে প্রশ্ন করবেন, উত্তর দিবেন। তারপর আমি মাইনর অ্যাক্টগুলো পড়াবো। মাইনর অ্যাক্টগুলো পড়াইলে পরে আমাদের আর বেশি সময় থাকবে না। আমি 1 ঘন্টা পড়াই দেই, আপনি শুধু যদি এতটুকুই পড়েন তাহলে কিন্তু আপনি প্রমোশন পাওয়া সম্ভব নয়।
You have to read more and more. You have to practice many times. আপনার নিজের প্র্যাকটিস করতে হবে বিভিন্নভাবে। আপনি মেইন আইনটা পড়তে হবে, রিভিশন দিতে হবে, আবার প্রশ্ন পড়বেন, এমসিকিউ প্র্যাকটিস করবেন, অন্যান্য ক্লাস যদি ইউটিউবে ফ্রি ক্লাস পান সেগুলো করবেন, আপনি ক্রস ভেরিফাই মিলাবেন বিভিন্নভাবে, আপনি অডিও রেকর্ড শুনবেন। কয়েকভাবে পড়ার পরে আপনার আয়ত্তে আনতে হবে। তো আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু পিআরবি পড়ব। পিআরবি 68 বিধি। কেস ডায়েরির হেফাজত। হেফাজত মানে কি? হেফাজত মানে সংরক্ষণ করা। কেস ডায়েরির হেফাজত, আপনারা কি কেউ বলতে পারবেন কেস ডায়েরি ফৌজদারি কার্যবিধির কত ধারায় ছিল? আমরা যখন কেস ডায়েরি পড়েছিলাম, সংজ্ঞা পড়েছিলাম, এই কেস ডায়েরি মূলত ফৌজদারির কত ধারায় ছিল? তাহলে ফৌজদারিতে হচ্ছে কেস ডায়েরির সংজ্ঞা, আর পিআরবিতে হচ্ছে 263, 264 কেস ডায়েরি লেখার নিয়ম। কিভাবে আপনি কেস ডায়েরি লিখবেন? 263, 264 এটা আমরা পরে শিখব এই পিআরবিতে। তাহলে কাকে বলে ফৌজদারি কার্যবিধির 172? কিভাবে লিখবেন পিআরবি 263, 264, আর কিভাবে সংরক্ষণ করে রাখবেন, হেফাজত করে রাখবেন, সেটা পিআরবি 68 বিধি। এখন কেস ডায়েরি কে কে দেখতে পারে? পিআরবি 68-তে 6 ধরনের ব্যক্তি কেস ডায়েরি দেখতে পারে। 6 ধরনের। খুবই সুন্দর একটা এমসিকিউ। এই 6 ধরনের স্পেসিফিক দিতে পারে, অথবা একজনের নাম দিয়ে দেবে, নিচের কোন ব্যক্তি কেস ডায়েরি দেখতে পারেন, এরকম হতে পারে। সো আমরা 6 জন ব্যক্তির নাম জানবো কে কে কেস ডায়েরি দেখতে পারে। এখন মামলা তদন্তকারী কর্মকর্তা, অফিসার ইনচার্জ ঊর্ধ্বতন কেউ, তারপর কোর্ট অফিসার, এসপি অফিসের কেরানি, তারপর এসপি কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত যে কোনো ব্যক্তি। এইভাবে পড়লে কি আপনার আদৌ কি মনে থাকবে? আপনার তো এটা মুখস্থ থাকতে হবে, কারণ আপনি তো অলরেডি অনেক কিছু মুখস্থ করে আসছেন। সেই সাক্ষ্য আইনের 65 ধারার 7টা অপশন আপনি কি এখন বলতে পারবেন? সেই সাক্ষ্য আইনে 11 ধারার এলিবাইয়ের 2টা যে অপশন, আপনি বলতে পারবেন? পারবেন না। এরকম প্রত্যেকটা জিনিস কিন্তু, তাহলে কেস ডায়েরি 6 ব্যক্তি দেখতে পারে, এই 6 ব্যক্তির কথাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে একটা কৌশল শিখব। প্রথমে আমরা থানায় যাব, থানায় গিয়ে বের হয়ে কোর্টে যাব, কোর্ট থেকে এসপি অফিসে যাব, কারণ মামলা হয় কোথায়? থানায়। আমরা থানায় ঢুকবো, থানার পরে কোর্টে যাব, কোর্ট হয়ে এসপি অফিসে যাব। থানা, কোর্ট, এসপি অফিস, পুলিশ অফিস। তো থানায় 3 জন, থানায় আছে 3 জন যারা দেখতে পারবে, অর্থাৎ অর্ধেক কয়জন থানায় হয়ে যাবে, আর 3 জন এইদিকে। তাহলে কেস ডায়েরিটা কি? মামলার ডায়েরি, সিডি। কেস ডায়েরি মামলার ডায়েরি। একটা মামলা যখন শুরু হয়, মামলা যখন রুজু হয়, মামলাটা যখন এফআইআর রেকর্ড হয়ে যায়, মামলা রেকর্ড হয়, তারপর কি ওসি স্যার একজনকে ইন্ডোজ করে, এসআই অমুক তদন্তপূর্বক রিপোর্ট জমা দেন, অথবা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করুন। এই মামলার কপিটা যখনই যাকে দেওয়া হয়, যে তদন্তকারী কর্মকর্তা, মনে করেন আপনি তদন্তকারী কর্মকর্তা, আপনাকে আজকে একটা মামলা রুজু হওয়ার পর দায়িত্ব দেওয়া হলো তদন্ত করার জন্য। আপনি এই আজকে ঠিক যে কয়টায় পাইছেন, এই থেকে আপনার কেস ডায়েরি লেখা শুরু। তারিখ এত, সময় এত, অদ্য জিয়ার মামলা নং এত, তারিখ এত,
আমি কি করলাম, এফআইআরটি গ্রহণ করিলাম। এই শুরু কেস ডায়েরি লেখা। এরপর আপনি যে কয়জনের সাক্ষী নেবেন, অদ্য তারিখ এত এত অমুক অমুক নামের এত কয়জনের সাক্ষী নেওয়া হলো। আপনি যে কয় জায়গায় তল্লাশি করবেন, অদ্য এত তারিখ অমুক অমুক জায়গায় তল্লাশি করা হলো, এই মালামাল প্রাপ্ত হইলাম। অদ্য এত তারিখ এই কয়জনকে জামিন দেওয়া হইল, এত কয়জনকে গ্রেপ্তার করা হইল। এভরিথিং রিপোর্ট, অর্থাৎ সেই যে চার্জশিট অথবা ফাইনাল রিপোর্ট দেওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা বিষয় আপনি যে ডায়েরিটায় লিখবেন সেটা হচ্ছে কেস ডায়েরি। একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন, আপনি একবার বুঝলে আর কোনোদিনও ভুলবেন না। তাহলে মামলার এজাহার প্রাপ্তির তারিখ বা সময় হতে কোন পর্যন্ত, চার্জশিট অথবা ফাইনাল রিপোর্ট দেওয়া পর্যন্ত প্রত্যেকটা বিষয় মামলার তদন্তকারী কর্মকর্তা যে ডায়েরিতে লেখেন, আপনি তো তদন্তকারী কর্মকর্তা, আপনি যে ডায়েরিতে লিখবেন ইট ইজ কল্ড কেস ডায়েরি, এটাকে বলা হবে কেস ডায়েরি। তাহলে লিখে কে কেস ডায়েরি? তদন্তকারী কর্মকর্তা লেখে। তাহলে যে লেখে সে কি দেখতে পারবে তো এই কেস ডায়েরি? অবশ্যই, সে তো নিজেই লেখছে, সে দেখতে পারবে। তাহলে থানায় 3 জনের একজন হচ্ছে তদন্তকারী কর্মকর্তা, কেস ডায়েরি দেখতে পারবে, আইও, তারপরে হচ্ছে ওসি স্যার দেখতে পারবে। তাই আইও সাধারণত সাব ইন্সপেক্টর হয়, তার উপরে কে আছে? ওসি স্যার, এবং ওসি স্যারের উপরে কে আছে? মনে করেন সার্কেল স্যার। তাহলে 3 নম্বরে বলছে ওসি স্যারের উচ্চ পদ যে কোনো অফিসার, তাহলে এসআই, ওসি, সার্কেল। তাহলে তদন্তকারী কর্মকর্তা দেখতে পারবে, ওসি স্যার দেখতে পারবে, ওসি স্যারের উপরে থানায় যে সার্কেল স্যার তিনিও দেখতে পারবে। তাহলে থানায় 3 জন আমরা পাইলাম অলরেডি। এবার থানা শেষ, আমরা কোর্টে যাব। কোর্ট অফিসার, কোর্ট অফিসার এই 4 জন। এবার এসপি অফিসে 2 জন। এসপি অফিসে এই কেস ডায়েরির জন্য মামলার ডকেট নাড়াচাড়া করে, পরিচালনা করে একজন কেরানি থাকে, মনে করেন হেড অ্যাসিস্ট্যান্ট। তাহলে 5 নম্বরে বলা হয়েছে পুলিশ অফিসের যে অফিসার বা কেরানি এই জাতীয় ডায়েরির বিহিত করেন, অর্থাৎ এই জাতীয় ডায়েরির দায়িত্বে থাকে তিনি। আর সর্বশেষ বলছে এসপি স্যার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য যে কোনো অফিসার। তাহলে থানায় পাইলাম আমরা 3 জন, কোর্টে 1 জন, আর শেষে এসপি অফিসে 2 জন। থানা হয়ে কোর্ট হয়ে এসপি অফিসে গিয়ে আমরা কেস ডায়েরির রক্ষণাবেক্ষণ শেষ করলাম। থানায় ছোট থেকে বড় হবে। প্রথমে আইও, মামলার আইওর উপরে আছে ওসি স্যার, ওসি স্যারের উপরে আছে সার্কেল স্যার, অর্থাৎ মামলার আইও অফিসার ইনচার্জ, তিনি হচ্ছে অফিসার ইনচার্জের উচ্চ পদ যারা আছে। 4 কোর্ট অফিসার, 5 এসপি অফিসের যে কেরানি এই জাতীয় ডায়েরির বিহিতের জন্য ক্ষমতাপ্রাপ্ত, আর 6 হচ্ছে পুলিশ সুপার স্যার। এসপি স্যার যদি অন্য কাউকে ক্ষমতা দেয় কেস ডায়েরি দেখার জন্য, সে হচ্ছে 6তে। এই 6 ধরনের ব্যক্তি কেস ডায়েরি দেখতে পারে। কেস ডায়েরিটা কি জানেন? সাক্ষ্য আইনের 123 ধারা পড়েছিলাম, ওই যে রাষ্ট্রীয় অপ্রকাশিত দলিল, অর্থাৎ যেগুলো গোপনীয় দলিল। এই কেস ডায়েরি কিন্তু একটা গোপনীয় দলিল, এটা কিন্তু আদালত চাইলেই প্রকাশ করতে বাধ্য নয়। অফিস প্রধান, অর্থাৎ সংশ্লিষ্ট অফিসের প্রধান কর্মকর্তার অনুমতি ব্যতীত আদালতে প্রকাশ করা যাবে না। তাহলে এটা একটা গোপনীয় দলিল, তবে 6 ধরনের ব্যক্তি দেখতে পারে। 68 বিধিতে বলা হয়েছে কেস ডায়েরির হেফাজত
68 ক্লোজ কতে 6টা পয়েন্ট আছে, 6 ধরনের ব্যক্তি কেস ডায়েরি দেখতে পারে। এবার খতে বলা হয়েছে এসপি স্যারের অনুমতি ব্যতীত পুলিশ অফিসার বাদে অন্য কেউ কেস ডায়েরি দেখতে পারবেন। এত সময় 6 ধরনের ব্যক্তি, এরা তো সব পুলিশ ডিপার্টমেন্টেরই সবাই কর্মরত, কিন্তু এসপি স্যার অনুমতি দিলে পুলিশ অফিসার বাদে অন্য কেউ কেস ডায়েরি দেখতে পারবেন। বার গতে বলা হয়েছে গরুর গ, প্রত্যেক পুলিশ অফিসার তার নিকট রক্ষিত কেস ডায়েরির নিরাপদ হেফাজতের জন্য দায়ী থাকবেন। মানে আপনি মামলার আইও, আপনার কাছে একটা কেস ডায়েরি আছে, এখন এই কেস ডায়েরির নিরাপদ হেফাজতের জন্য আপনিই দায়ী থাকবেন। অর্থাৎ এটার হেফাজত আপনারই করতে হবে। যদি কোনোভাবে প্রকাশিত হয়ে যায় তাহলে সম্পূর্ণ দায়ভার আপনার। যদি হারিয়ে যায় বা প্রকাশিত হয়ে যায় বা লিক হয়ে যায়, তাহলে প্রত্যেক অফিসার তার নিকট যে কেস ডায়েরিটা আছে, যার নিকট যে কেস ডায়েরি আছে, সেটা তিনি কি হেফাজতের জন্য দায়ী থাকবেন। আর মোস্ট ইম্পর্টেন্ট 68 ঘোড়ার ঘ, এই কেস ডায়েরি প্রত্যেক মামলার, অর্থাৎ কেস ডায়েরি মামলাটি আপিল সহ চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বা আপিলের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত গোপনীয় দলিল হিসেবে গণ্য করতে হবে। আমাদের একটা এমসিকিউ আসছিল, কেস ডায়েরি অর্থাৎ কোন ক্ষেত্রে কেস ডায়েরিকে গোপনীয় দলিল হিসাবে গণ্য করতে হবে বা কত সময় পর্যন্ত কেস ডায়েরিকে গোপনীয় দলিল হিসেবে গণ্য করতে হবে। প্রিন্স হৃদয়, তুমি এটা কমেন্টে লিখে দাও। আপিল সহ চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কেস ডায়েরি কতক্ষণ পর্যন্ত গোপনীয় দলিল হিসাবে গণ্য করতে হবে? উত্তর হচ্ছে আপিল সহ চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত। প্রথমে একটা মামলা হয়, এরপরে মামলার তদন্তর পর চার্জশিট অথবা ফাইনাল রিপোর্ট দেওয়া হয়। মনে করেন যদি চার্জশিট দেওয়া হয়, তারপরে আদালতে চার্জ গঠন করা হয়, তারপর শুনানি দেওয়া হয়, সাক্ষ্য গ্রহণ করা হয়, তারপরে প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে কি রায় দেওয়া হয়। রায় দিলেই কিন্তু মামলা শেষ না ভাই। আসামির বিরুদ্ধে রায় দিয়েছে, আসামি এখন আবার আপিল করবে। এই আপিলের পর আবার রিভিশন দেওয়া যায়, তারপর সর্বশেষ চূড়ান্ত নিষ্পত্তি। তো এই যে আপিল সহ চূড়ান্তভাবে একদম গোড়ায় গিয়ে চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এটা গোপনীয় দলিল হিসেবে গণ্য করতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ। মৃদুল বিশ্বাস সম্বুদাতা লিখছে, থ্যাংক ইউ সো মাচ। সো এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা ধারা যদি আপনি শিখে ফেলেন, প্রত্যেকটা বিধি, তাহলে কোনোভাবে এমসিকিউ দিয়ে আপনাকে কোনোভাবে শোয়াইতে পারবে না। প্রিন্স হৃদয় বলছে আপিল সহ চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কেস ডায়েরি হেফাজতে রাখতে হবে। হেফাজতে তো রাখতেই হবে, কিন্তু এখানে বিষয় হচ্ছে গোপনীয় দলিল হিসাবে বিবেচিত হবে, গোপনীয় দলিল। এবার আমরা একটু মজার পিআরবি শিখি। তাহলে কেস ডায়েরি নিয়ে যখন আপনি লিখতে যাবেন, কেস ডায়েরি নিয়ে যে কোনো প্রশ্ন লিখলেই ফৌজদারি কার্যবিধি 172, পিআরবি 68, 263, 264 আর 442, সাক্ষ্য আইনের 9, 35, 74। দেখছেন একটা কেস ডায়েরির কতগুলো ধারা। 172 কাকে বলে ফৌজদারির?
এবার পিআরবির ৬৮তে হেফাজত করা, ২৬৩, ৬৪তে লেখার নিয়ম, ৪৪২-এ আদালতে কেস ডায়েরি উপস্থাপনের নিয়ম। আর কেস ডায়েরির সাক্ষ্যগত মূল্য ওই যে ব্যাখ্যা বিশ্লেষণ হিসাবে ৯ ধারায় প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের, সরকারি কর্মচারী কর্তব্য সম্পাদনকালে লিখিত হয়েছে তাই প্রাসঙ্গিক ৩৫ ধারায়, আর ৭৪ ধারা হচ্ছে সরকারি দলিল হিসাবে প্রাসঙ্গিক। এগুলো যখন আমরা প্রশ্ন শিখব, জেনারেল ডায়েরি, খতিয়ান রেজিস্টার, কেস ডায়েরি, ঠিক আছে, এই ধরনের কিছু অনেক গুরুত্বপূর্ণ কিছু কিছু বিষয় আছে যেগুলো আমাদের পরীক্ষা আসার মতো, এগুলো আমরা শিখব। এখন ৮৬ বিধিতে বলা হয়েছে পুলিশ অফিসার, মনে করেন আপনি খুব জনদরদি, খালি জনকল্যাণমূলক কাজ করেন, এইখানে মানুষকে হেল্প করেন, ওইখানে যান, ওইখানে এইটা করেন, ওইটা করেন, মানুষের সেবা করেন। ৮৬ বিধিতে বলছে পুলিশ অফিসার জনকল্যাণমূলক কাজ করবেন, ঠিক আছে, কিন্তু তার নিজের কাজের যেন, নিজের ডিউটির যেন ব্যাঘাত না ঘটে, সেই দিকে খেয়াল রাখতে হবে। পুলিশ অফিসার জনকল্যাণমূলক কাজ করবে কিন্তু নিজের কাজের যেন ব্যাঘাত না ঘটে সেদিকে খেয়াল রাখবে। ৮৬। ৮৭ বিধিটা সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন। কোন পুলিশ অফিসার, অফিসার বলতে কি বোঝায় জানেন? পুলিশ অফিসার বলতে কাকে বোঝানো হয় বলেন তো? কনস্টেবল থেকে আইজিপি স্যার সবাই অফিসার। পিআরবি ১-এর ক্লোজ ২। তাহলে যখনই পিআরবিতে কোনো পুলিশ অফিসার হিসাবে বলা হবে, পিআরবিতে যখনই পুলিশ অফিসার বলা হবে, তার মানে কনস্টেবল থেকে আইজিপি স্যার পর্যন্ত প্রত্যেককে বলা হচ্ছে। ৮৭ বিধিতে বলা আছে কোনো পুলিশ অফিসার যে কোনো উদ্দেশ্যে হোক, ধর্মীয় উদ্দেশ্যে হোক বা যে কোনো উদ্দেশ্যে, জনসাধারণের নিকট হতে চাঁদা সংগ্রহ করতে পারবে না। মন্দিরের পূজার জন্য চাঁদা, মসজিদের জন্য চাঁদা, কোনো প্রকার চাঁদা আপনি উঠাইতে পারবেন না। কোন পুলিশ অফিসার জনসাধারণের নিকট হতে যে কোনো উদ্দেশ্যে চাঁদা সংগ্রহ করতে পারবে না। এটা পেশাদারিত্বের সাথে যায় না। এটাকে নিষিদ্ধ করা হয়েছে পিআরবি ৮৭। আপনি বাড়ি গিয়ে সেখানে বলছে আপনি পূজা কমিটির সদস্য হইতে পারবেন, মসজিদ কমিটির সদস্য হতে পারবেন, মাদ্রাসা কমিটির সদস্য হইতে পারবেন, কিন্তু আপনি নিজে চাঁদা তুলতে পারবেন না। অন্যকে দিয়ে তুলাবেন, ইটস ওকে, কিন্তু আপনি নিজে চাঁদা তুলতে পারবেন না। এসে পিআরবি ৮৭। আজকের ক্লাসের আরও একটা গুরুত্বপূর্ণ পিআরবি ৮৮, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। লিখিত প্রশ্ন না আসলেও এমসিকিউ অবশ্যই আসবে আসবে আসবে। আমরা ডিউটি করার সময় যে একটা অস্ত্র ব্যবহার করি, এই অস্ত্র, একজন পাবলিক যদি একটা অস্ত্র ব্যবহার করতে চায় তাহলে তাকে লাইসেন্স নিতে হয়। একটা অস্ত্রের লাইসেন্স পাওয়া অনেক কঠিন ব্যাপার। আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদের অধিকারী হতে হবে, অনেক সম্পদের অধিকারী হতে হবে। কিছু রুলস আছে, অস্ত্র বিধিমালা, সেই রুলসের আওতায় থাকতে হবে। আপনার নিরাপদ, আপনি অনেক টাকার মালিক, ঠিক আছে, সরকারকে অনেক টাকা ট্যাক্স দেন, কর দেন, আপনার জীবনের ঝুঁকি আছে, এইসব অনেক কিছু বিষয় আছে। আপনার নামে কোনো ফৌজদারি মামলা থাকা যাবে না, এই আবেদনের পরে অনেক ঘুরে ফিরে তারপরে একটা অস্ত্রের লাইসেন্স পায়। কিন্তু আপনি আমি কিছু না করেই একটা অস্ত্র ব্যবহার করতেছি। তাহলে ৮৮ বিধিতে বলা হয়েছে অস্ত্র আইনের আওতা থেকে অব্যাহতি, অর্থাৎ
সরকারি অর্থাৎ সরকার কর্তৃক সরবরাহ হোক বা ব্যক্তিগত হোক, সরকারি দায়িত্ব সম্পাদনকালে পুলিশ অফিসারের সাজ সরঞ্জামের অংশ হিসেবে অস্ত্র গোলাবারুদ ব্যবহারের লাইসেন্স লাগবে না। আপনি পোশাকের যে সাজ সরঞ্জামের অস্ত্রটা একটা অংশ হিসেবে আপনার লাইসেন্স লাগবে না। তার মানে আমরা যে অস্ত্র ব্যবহার করি সেটার যে লাইসেন্স ছাড়াই যে আমরা অস্ত্র ব্যবহার করি, এটা পিআরবি 88 ক, শুধু 88 না কিন্তু 88 ক এবং অস্ত্র আইনের 1 খ, পিআরবি 88 ক অস্ত্র আইনের 1 খ। এখন আপনি দুইটা কিভাবে মনে রাখবেন, কোনটায় ক কোনটায় খ? তাহলে পিআরবিটা কি? একটা বড় একটা বিধিমালা, বড় একটা আইন মনে করেন। আর অস্ত্র আইনটা কি? মাইনর অ্যাক্ট, মানে ছোট আইন। পিআরবিটা হচ্ছে মেজর অ্যাক্ট, বড় আইন, আর অস্ত্র আইনটা হচ্ছে ছোট আইন। তাহলে বড় তো আগে বসবে, বড়র অধিকার আগে। আপনার ছুটিতে বাড়ি গেলে পোলাবান দুষ্টান করে, এই পোলাবান সুস্থ হইবা, তখন আমি আসছি, আমি বড়, আমি এখানে বসবো। তাহলে বড় আগে, ক আগে না খ আগে? অবশ্যই ক আগে। তাই বড়টার হবে আগেরটা, প্রথমটা, বড় আগে বসবে। পিআরবি যেহেতু বড়, তাই পিআরবির হবে ক, 88 ক। আর অস্ত্র আইন যেহেতু ছোট, তাই অস্ত্র আইনের হবে 1 খ, 1 খ। এভাবে সংখ্যার খেলার মাধ্যমে আপনার মনে রাখতে হবে। তাহলে পুলিশ অফিসার যে অস্ত্র ব্যবহার করে সেটাতে লাইসেন্স ছাড়াই সে ব্যবহার করতে পারবে পিআরবি 88 ক আর অস্ত্র আইনের 1 খ। আর অফিসার যারা আছে, যেমন এসআই টু আপওয়ার্ড, তারা একটা রিভলভার বা পিস্তল ব্যবহার করবে, সেটাতে লাইসেন্স লাগবে না। এখন এটা তো আপনার সরকারি অস্ত্র, আপনি অস্ত্রাগার থেকে ইস্যু করে তারপর ডিউটি করেন। 88 গ, গরুর গতে বলা হয়েছে যে এসআই, সাব ইন্সপেক্টর অথবা সার্জেন্ট পদমর্যাদার, সাব ইন্সপেক্টর সার্জেন্ট থেকে তদঊর্ধ্ব ওসি, এএসপি, এসপি, ডিআইজি যারা আছে, তারা যদি চায় যে ব্যক্তিগতভাবে একটা অস্ত্র কিনবে বা আমদানি করবে, তাহলে তাদেরকে আইজিপি স্যারের কাছে আবেদন করতে হবে। আইজিপি স্যার অনুমতি দিলে তারা অস্ত্রের জন্য অস্ত্র তো কিনবে এবং এর জন্য 100 রাউন্ড গোলা বারুদ, কোনো প্রকার ট্যাক্স কর বাদেই, অর্থাৎ শুল্ক, বহিঃশুল্ক ছাড়াই তারা এই 100 রাউন্ড গোলা বারুদ আমদানি করতে পারবে। কে কে পারবে? সাব ইন্সপেক্টর, সার্জেন্ট এবং তাদের থেকে উপরে যত আছে, তারা যদি কি করে, আইজিপি স্যারের অনুমতির সাপেক্ষে পিস্তল বা রিভলভারের জন্য 100 রাউন্ড গোলা বারুদ কোনো প্রকার শুল্ক ট্যাক্স বাদেই তারা আমদানি বা ক্রয় করতে পারবে। আপনারা জেনে রাখেন, পিআরবি 89 খতে বলা হয়েছে এসআই এর নিম্ন পদ, এসআই সাব ইন্সপেক্টরের নিম্ন পদের যত পুলিশ আছে তারা কেউ ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে না। কনস্টেবল, নায়েক, এএসআই এরা কেউ ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে না। তো এসআই টু আপওয়ার্ড তারা আবেদন করবে, পাশ হবে, তারপর তারা কিন্তু সরকারের অনুমতি সাপেক্ষে তারা ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে
কিন্তু সাব ইন্সপেক্টরের নিচের কেউ ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে, নৈরস্বীকারে না। তাহলে আমরা কি শিখলাম? আমরা যে অস্ত্রটা ব্যবহার করি সেটার জন্য লাইসেন্স লাগবে না, 88 ক অস্ত্র আইনের 1 খ। সাব ইন্সপেক্টর, সার্জেন্ট অথবা তার ঊর্ধ্বতন কোনো অফিসাররা আইজিপি স্যারের অনুমতি সাপেক্ষে পিস্তল বা রিভলভারের জন্য 100 রাউন্ড গোলাবারুদ আমদানি করতে পারবে, কোনো প্রকার বহিঃশুল্ক অর্থাৎ ট্যাক্স দেওয়া লাগবে না। আর এসআই, সাব ইন্সপেক্টরের নিচের কোনো পুলিশ অফিসার ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে না। এটা আমাদের আর্মস বা অস্ত্র সম্পর্কিত সাধারণ কিছু বিষয়। আশা করি এখন এমসিকিউ দিলে আপনি পারবেন। প্রিন্স হৃদয় 88 ধারা বোঝা গেল কিনা? শুভ্র রয় শুভ, তারপর হচ্ছে ধ্রুবরাজ, দাদা 88 বিধিটা বোঝা গেল কিনা? আর আপনারা যারা এই যে বিভিন্ন ফেরি পারান, তারপরে ব্রিজের যে টোল দেন না, খেওয়া পারান, সড়কের যে বিভিন্ন জায়গায় হাইওয়েতে যে টোল দেন না, আপনি কিন্তু না জেনেই খালি খালি আমি পুলিশ বা ভুম ভুম করে মোটরসাইকেল টেনে যান, আপনি টোল দেন না। কিন্তু এই টোল যে দেন না, এটা একটা আইনি বিধান আছে। পিআরবি 91 বিধি অনুযায়ী পুলিশ সদস্যদের জন্য এই সমস্ত সেতু, খেওয়া, ফেরি, সড়ক, হাইওয়ে সব কিছু থেকে টোল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অর্থাৎ আপনার টোল বা এই ধরনের কর দেওয়া লাগবে না। পিআরবি 91 বিধি। ভুম ভুম করে যে যান শুধু মোটরসাইকেল চালাইয়া, যদি আপনাকে টোল প্লাজায় যদি থামানো হয়, চ্যালেঞ্জ করা হয়, আপনি যে ঠিক আছে আপনি পুলিশ, আপনি টোল দিচ্ছেন না, কিন্তু কোন আইন বলে দিচ্ছেন না, তখন কিন্তু আপনার অ্যান্সার করে আসতে হবে যে অন্য আইনে আছে কিনা জানি না, তবে পিআরবি 91 বিধিতে আছে। আমরা যারা, আমাদের একটা জিপি ফান্ড আছে, জিপি ফান্ড, যেখানে আমরা টাকা কর্তন করি, আমাদের টাকা কর্তন করা হয়, টাকা আমরা এটা ভবিষ্যৎ তহবিলের জন্য জমা রাখি, ভবিষ্যৎ তহবিলে। এই সাধারণ প্রভিডেন্ট ফান্ড বা জিপি ফান্ড, এইটা বলা হয়েছে পিআরবি 93 বিধিতে। 93 বিধি, সাধারণ প্রভিডেন্ট ফান্ড অথবা জেনারেল প্রভিডেন্ট ফান্ড, জিপিএফ। সুব্রত দয়া লাগছে পদ্মা সেতু পার হলে তো 100 টাকা নেয়। বলেন কি আপনি পিআরবি 91 বিধি বলছেন তাদেরকে? পুলিশ সদস্যদের জন্য, যেমন ঢাকা মেট্রোপলিটনের মধ্যে আপনি যদি কোনো বাসে চড়েন, কোনো বাস আপনার ভাড়া রাখবে না। এটা হচ্ছে ডিএমপি কমিশনার স্যারের সাথে বাস মালিকদের একটা সমঝোতা। আমরা বিভিন্ন হসপিটালে 30% আপ টু 30% পর্যন্ত ডিসকাউন্ট পাই, পপুলার, ইবনে সিনা, এই একটা বিষয়। এবং এই যে পুলিশ সদস্যদের জন্য এই রাস্তায় টোলে এইগুলো টাকা পয়সা লাগে না আমি যতটুকু জানি, এবং পিআরবি 91-তে আছে। তবে সব জায়গায় যে আইনে থাকলে প্রয়োগ হবে এমন কিন্তু নয়। পদ্মা সেতু একটা হচ্ছে একটা মেগা প্রজেক্ট, ফাস্ট ট্র্যাক প্রজেক্ট। হয়তো এখানে কিছু লিমিট রেখে সরকারি কর্মচারীদের জন্য হয়তো কিছু টাকা ওখানে দেওয়া লাগতে পারে। এটা হচ্ছে ব্যাপার। আমরা আইন পড়তেছি, বাস্তব পড়তেছি না। পিআরবি 98টা সবাই একটু দেখেন, আর একটু সময় থাকেন। পুলিশ অফিসার কর্তৃক দেওয়ানি মামলা। একজন পুলিশ অফিসার, আপনি যেখানে কর্মরত আছেন
আপনার কর্মস্থলে থাকা অবস্থায় আপনি কারো বিরুদ্ধে দেওয়ানি মামলা করতে পারবেন না। আপনার কর্মস্থলে আপনি কারো বিরুদ্ধে দেওয়ানি মামলা করতে পারবেন না এবং আপনার বিরুদ্ধেও এসপি স্যারের অনুমতি ব্যতীত কেউ দেওয়ানি মামলা করতে পারবে না। আপনার কর্মস্থলে আপনি কারো বিরুদ্ধে দেওয়ানি মামলা করতে পারবেন না, আবার আপনার কর্মস্থলে আপনার বিরুদ্ধে কেউ এসপি স্যারের অনুমতি ব্যতীত, পুলিশ সুপার স্যারের অনুমতি ব্যতীত দেওয়ানি মামলা করতে পারবে না। কিন্তু তারপর যদি দেওয়ানি মামলা হয়ে যায় তাহলে এসপি স্যার কি করবে? ডিসি স্যার অর্থাৎ জেলা ম্যাজিস্ট্রেট ও ডিআইজি স্যারের মাধ্যমে আইজিপি স্যারকে অবহিত করবে। তাহলে আপনি যেখানে কর্মরত আছেন সেখানে কারো বিরুদ্ধে আপনি দেওয়ানি মামলা করতে পারবেন না। পুলিশ সদস্য হয়ে আপনি আপনার কর্মস্থলে দেওয়ানি মামলা করতে পারবেন না এবং আপনার বিরুদ্ধে কেউ এসপি স্যারের অনুমোদন ব্যতীত দেওয়ানি মামলা রুজু করতে পারবে না। তবে যদি দেওয়ানি মামলা হয়ে যায়, ডিসি স্যার এবং ডিআইজি স্যারের মাধ্যমে এসপি স্যার কি করবে? আইজিপি স্যারকে অবহিত করবে। দেওয়ানি মামলা কোনগুলো? জায়গা জমি, টাকা পয়সা, এই ধরনের। শুভ্র রয় শুভদাতা লিখছেন, বড় গাড়ি নিয়ে যখন আমাদের ঢাকা গাজীপুর যায় তখন ১৬০০ টাকা দিছে, বাট ২২০০ টাকার নিচে ছাড়বে না। কি বললাম দাদা, এই পদ্মা সেতুর সাথে আপনার নর্মাল যে ছোট ছোট ব্রিজের টোল প্লাজার হিসাব মেলবে না। এখানে হচ্ছে ফাস্ট ট্র্যাক প্রজেক্ট, মেগা প্রজেক্ট, যেখানে অনেক অর্থ বিনিয়োগ করা হয়েছে। সেখানে আপনার হয়তো সবার জন্যই কর নির্ধারণ, টোল নির্ধারণ করা হয়েছে। পিআরবি ৯৯ বিধিটা একটু মনোযোগ দেন। কোনো পুলিশ অফিসার যদি দায়িত্ব পালনকালে ফৌজদারি অথবা দেওয়ানি মামলায় জড়িয়ে পড়ে, আপনি পুলিশের চাকরি করতেছেন, আপনার এলাকার আপনার পরিবারের সাথে শত্রুতা এক পার্টি, আপনি চাকরি কর্মস্থলে আছেন কিন্তু সেই শত্রু পার্টি মামলা দিছে, আপনার নামেও আসামি করছে, অর্থাৎ আপনাকে আসামি হিসেবে সেই এজাহারে নাম দিয়েছে। তাহলে পিআরবি বলতেছে কোনো পুলিশ অফিসার দায়িত্ব পালনকালে, অর্থাৎ হয়তো খালি খালি হয়েছে অথবা আপনি বেআইনি সমাবেশে গিয়ে কি করলেন, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে গুলি ছুড়লেন, সেখানে অনেক লোক মারা গেল, আপনার বিরুদ্ধে মামলা দেওয়া হলো। তাহলে আপনি দায়িত্ব পালনকালে যদি দেওয়ানি অথবা ফৌজদারি মামলার শিকার হন বা জড়িয়ে পড়েন, তাহলে সরকার আপনাকে সহায়তা করবে। দায়িত্ব পালনকালে যদি মামলায় জড়িয়ে পড়েন তাহলে সরকার সহায়তা করবে। কিন্তু আপনি যদি ব্যক্তিগত কাজে জড়িয়ে পড়েন, আপনি ছুটিতে বাড়ি গিয়ে মারামারি করলেন, মামলা হইল, সরকার সাহায্য করবে, নৈর শিকারে না। আপনি বঙ্গা গেলেন, বঙ্গা গিয়ে পরকীয়া করে ধরা খাইলেন, সরকার সহযোগিতা করবে না। আপনি ডিউটি ব্যতীত রাস্তায় গিয়ে গাড়ি থামিয়ে সামারি করলেন, সরকার আপনাকে, আপনার বিরুদ্ধে মামলা দিল, অভিযোগ দিল, সরকার আপনাকে সমর্থন করবে না। সো মোস্ট ইম্পর্টেন্ট ছোট ছোট কথা, সরকারি দায়িত্ব পালনকালে, দায়িত্ব পালন করতে গিয়ে, দায়িত্ব পালনকালে যদি ফৌজদারি দেওয়ানি মামলায় জড়িয়ে পড়েন বা শিকার হন, তাহলে সরকার আপনাকে সহায়তা করবে। কিন্তু ব্যক্তিগত কাজে জড়িয়ে পড়লে আপনি সমর্থন করবে না।
পিআরবি আর দুইটা পিআরবি পড়ব ছোট ছোট। পিআরবি 100 100 100 পিআরবি 100। পুলিশ অফিসারের বিরুদ্ধে যদি বা পুলিশ সদস্যের বিরুদ্ধে যদি কোনো দেওয়ানি বা ফৌজদারি মামলা হয়, সঙ্গে সঙ্গে এসপি স্যারকে জানাতে হবে। এটা কিরকম? অনেকে আছে তার বউকে নির্যাতন করে, বউ যৌতুক মামলা দিয়েছে, যৌতুক মামলা দেওয়ার পরে পুলিশের বিরুদ্ধে যদি ফৌজদারি মামলা হয়, এটা কিন্তু এসপি স্যার জানার সাথে সাথে নিয়ম হচ্ছে তাকে সাসপেনশন করা। আপনার বিরুদ্ধে যদি কোনো মামলা হয় তাহলে কিন্তু কি করতে হবে? আপনাকে সাসপেনশন করতে হবে। কিন্তু অনেকে সাসপেনশন হইতে চায় না, তাই বউ মামলা করছে, এখন কোর্ট থেকে সমন দিয়েছে বা দিয়েছে যে হাজির হওয়ার জন্য, তাহলে সে গোপনে গোপনে যাইয়া হাজির হয়, যাতে হাজির হইয়া মামলাটা কোনোরকম খালাস করে দেয়, যাতে এসপি স্যার যেন অথবা কমান্ডেন্ট স্যার যেন না জানে। জানলেই তো সাসপেনশন করবে। তাই সেজন্য পিআরবি 100 বিধিতে বলা হয়েছে, কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে ফৌজদারি দেওয়ানি যে কোনো মামলা রুজু হইলে সাথে সাথে এসপি স্যার কিংবা দায়িত্বপ্রাপ্ত অফিসার, জেলার ক্ষেত্রে এসপি, আরআরএফ এর ক্ষেত্রে কমান্ডেন্ট স্যার, মেট্রোর ক্ষেত্রে কমিশনার স্যার, অর্থাৎ দায়িত্বপ্রাপ্ত অফিসারকে জানাইতে হবে। আমাদের একটা এমসিকিউ আসছিল, পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা রুজু হলে নিচের কোন ব্যক্তিকে অবহিত করতে হবে? অফিসার ইনচার্জ, জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, আর 4 নম্বরে ছিল সুমাইয়ার শ্বশুর। তো অনেকে যারা পারে না তারা সুমাইয়ার শ্বশুর এই টিক ভরাট করছে, আর যারা পারে তারা লিখছে পুলিশ সুপার। এইভাবে ভুলেও সুমাইয়ার শ্বশুর কিন্তু দেওয়া যাবে নয় রশ্মিকারে না। দেখেন আমরা হাসতে হাসতে, আচ্ছা লাস্টে একটা পিআরবি 105 আইজিপি স্যার ও ডিআইজি স্যারের সাথে সাক্ষাৎকার। আপনি কি চাইলেই আইজিপি স্যার এবং ডিআইজি স্যারের সাথে সাক্ষাৎ করতে পারেন? হোয়াট দ্য প্রসেস? এর প্রসেসটা কি? পিআরবি 105-এ বলা হয়েছে, কোনো অধস্তন অর্থাৎ কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত তারা চাইলেই কিন্তু নিজের ছুটি, পদোন্নতি, বদলি এই ধরনের কাজের জন্য চাইলেই কিন্তু, ইচ্ছা পোষণ করলেই কিন্তু ডিআইজি স্যার অথবা আইজি স্যারের সাথে সাক্ষাৎ করতে পারেন না। আপনার মনে উঠছে আপনি চলে যাবেন, সরাসরি পারবেন না। তাহলে নিয়মটা কি? আপনি যদি জেলায় কর্মরত থাকেন তাহলে সেই জেলার এসপি স্যারের অনুমোদন সাপেক্ষে আপনি ডিআইজি স্যারের সাথে সাক্ষাৎ করতে পারবেন, পার্ট 2, পার্ট 3 এই ধরনের দরখাস্ত দিয়ে। তাহলে ডিআইজি স্যারের সাথে সাক্ষাৎ করবেন এসপি স্যারের অনুমোদন সাপেক্ষে, আর আইজিপি স্যারের সাথে সাক্ষাৎ করতে হলে এসপি স্যার এবং ডিআইজি স্যার এই দুইজনের অনুমোদন সাপেক্ষে করতে হবে। আইজিপি স্যারের সাথে সাক্ষাৎ করতে পারবেন। তবে একটা কথা বলছে যে এ ধরনের অনুমতি সাধারণত প্রত্যাখ্যান করা হবে না। অর্থাৎ আপনি যদি আবেদন দেন পার্ট 2, পার্ট 3 যে আমি ডিআইজির সাথে দেখা করতে চাই, তাহলে পিআরবিতে বলে দিয়েছে সাধারণত প্রত্যাখ্যান করা হবে না। অর্থাৎ এসপি স্যার এটাকে, এই আবেদনকে বাদ দিতে পারবে না, বাদ দিবে না, সেইটা অনুমোদন দেওয়া তার উচিত হবে, অর্থাৎ তিনি অনুমোদন দিবেন। তাহলে ডিআইজি স্যারের সাথে দেখা করতে হলে এসপি স্যারের অনুমতি লাগবে, আর আইজিপি স্যারের সাথে দেখা করতে হলে এসপি স্যার এবং ডিআইজি স্যারের দুইজনের অনুমোদন সাপেক্ষে আপনি সাক্ষাৎ করতে পারবেন। তবে আমার মনে হয় না যে আমাদের কনস্টেবল পর্যায় থেকে বা অধস্তনদের থেকে কেউ
তেমন কেউ আইজিপি স্যারের পর্যন্ত যায় এমন মনে হয় না, খুব রেয়ার। প্রথমত এসপি স্যার সমাধান করে দেয়, নইলে ডিআইজি স্যার। দেখেন, আমরা মাত্র পিআরবির 2টা ক্লাস করেছি, 105 বিধি পর্যন্ত, দ্য মোস্ট ইম্পর্টেন্ট রুলস বা বিধিগুলো আমরা কিন্তু অলরেডি শিখে নিয়েছি 2 দিনে। তাহলে এভাবে যদি আমরা কন্টিনিউ ক্লাস করতে থাকি, আশা করি পিআরবিটাও যারা ভয় পাচ্ছেন, আমরা কিন্তু এসিপ বা কি নিজেরা আয়ত্ত করতে পারবো। সো ডোন্ট বি অ্যাফ্রেড অ্যাবাউট পিআরবি, ইউ হ্যাভ টু জাস্ট রিড মোর অ্যান্ড মোর। যে 3টা আইন পড়ানো হয়েছে তার উপর আপনারা বেশি করে ফোকাস দেন, এমসিকিউ পড়েন। আপনারা মূল যে আইনটা সেটা রিভিশন দিবেন, আগে মূল ধারাগুলো রিভিশন দিবেন, একবার অডিও শুনবেন, তারপর এমসিকিউ পড়বেন, প্রশ্ন পড়বেন। এইভাবে 4 স্তরে আপনার এই যে কোনো আইনকে আয়ত্ত করে ফেলতে হবে, 4 আইনকে। তবে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্রত্যেকটা ধারায় কি বলা আছে সেইটা আগে শেখা। মূল আইনটা আগে আপনার শিখতে হবে। মূল আইন আপনি মোটামুটি আয়ত্ত না করা পর্যন্ত প্রশ্ন পড়বেন না। আমি দেখছেন যেটা যেটা হয়ে যায় পড়ানো, শুধুমাত্র সেইগুলোর প্রশ্ন পড়তে বলি। এটাই হচ্ছে আসল অর্থাৎ শেখার মাধ্যম। এভাবে শিখলে আপনি প্রমোশন পাবেন। সো থ্যাংক ইউ সো মাচ। 68তে কেস ডায়েরির হেফাজত, 6 ধরনের ব্যক্তি কেস ডায়েরি দেখতে পারে, এটা আপনারা মুখস্থ করবেন। তারপর কোন সময় পর্যন্ত এটা গোপনীয় দলিল হিসেবে গণ্য হবে এটা মনে রাখবেন। এরপর 87 চাঁদা তুলতে পারবেন না। 88টা মনে রাখবেন, অস্ত্র আইন থেকে অব্যাহতি, অর্থাৎ অস্ত্র গোলাবারুদ ব্যবহারে আপনার লাইসেন্স লাগবে না। সাব ইন্সপেক্টর নিচে কেউ ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে না। 98 কর্মস্থলে আপনি দেওয়ানি মামলা করতে পারবেন না, আপনার বিরুদ্ধে কেউ এসপি স্যারের অনুমতি দেওয়ানি মামলা করতে পারবে না। 99 ধারাটা খুব ভালো করে মনে রাখবেন যে কোনো পুলিশ সদস্য যদি দায়িত্ব পালনকালে দেওয়ানি বা ফৌজদারি মামলায় জড়িয়ে পড়ে তাহলে সরকার তাকে সহায়তা করবে, কিন্তু ব্যক্তিগত কাজে জড়িয়ে পড়লে সরকার সমর্থন করবে না। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে ফৌজদারি দেওয়ানি মামলা রুজু হইলে সাথে সাথে এসপি স্যার, পুলিশ সুপার অথবা যে ইউনিটের যে দায়িত্বপ্রাপ্ত তাকে জানাইতে হবে। 105 সাক্ষাৎকার। আগামী ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস করব। আগামী ক্লাস প্রত্যেকে লাইভ ক্লাস থাকার চেষ্টা করবেন। আজকের ক্লাস থেকে কিছু শেখা গেল কিনা প্রত্যেকে যদি একটু সময় থাকে একটু কমেন্ট করেন। এমএসটি রিপা আক্তার, আপনি কি ক্লাসে আছেন? আপনি কি আজকের ক্লাস থেকে কিছু বুঝতে পারলেন? সুব্রত দাদা, আপনি ক্লাসে আছেন, কিছু বুঝতে পারলেন? এই যে সঙ্গীতা রয় দিদি, আপনি কি আজকের ক্লাস থেকে যেগুলো পড়ানো হলো কিছু বুঝতে পারলেন? একটু কমেন্ট করুন প্লিজ। হ্যাঁ সুব্রত দাদা, আমি রুমে আছি। প্রত্যেকের জন্য মেসেজ হচ্ছে পরীক্ষার বেশি দেরি নাই। আপনারা যদি আদৌ পদোন্নতি পেতে চান প্লিজ পড়ার স্পিডটা বাড়াই দেন প্লিজ। আফসোস করার মতো কোনো কাজ করবেন না। আমি বারবার বলতেছি, এবছর যারা পরীক্ষায় পাশ করবে, যত কয়জন পাশ করবে তত কয়জনই র্যাঙ্ক পাবে। একটু পড়ার স্পিডটা একটু বাড়াই দেন। আপনারা প্রমোশন পেলে আমার ভালো লাগবে। প্রত্যেকে একটু সম্মানী দেওয়ার চেষ্টা করেন প্লিজ, একটু সম্মানীটা দিয়েন। রিপা আক্তার, শুভ্র রয়, শুভ দাদা, প্রত্যেকে সম্মানী দিবেন, পড়ালেখা বাড়াবেন। সুব্রত দাদা, আপনি এই ক্লাস শেষ হলে আপনি আমার রুমে চলে আসেন। থ্যাংক ইউ সো মাচ। আগামী ক্লাসের আমন্ত্রণ রইল।